আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব নতুন একটি ফ্যান্টাসি ড্রামাটির নাম হলো দ্য উলফ প্রিন্সেস। ড্রামার শুরুতে আমাদেরকে মেন ফিমেল লিড লিংলংকে দেখানো হয়। সে হাতে একটা জুড়ি নিয়ে শহরের গেটে আসে। সে যখন ব্রিজ এর নিচ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কিছু মালামাল তার গায়ে পড়বে, তখনই কেউ একজন এসে তাকে বাঁচিয়ে নেয়। এটা ছিল আমাদের গল্পের মেন লিড ইয়াংকিং মিলিটারি ক্যাম্প থেকে শহরে ফিরছিল। সে সামনের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ের উপর কিছু ভারী জিনিস পড়বে। সে দ্রুত গিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। লিংলং মুখোশ পরা ছিল, তখন তার মুখোশটা খুলে যায়। ইয়ানকিন তখন মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু দুজনে আনব্যালেন্স হয়ে নিচে পড়ে যায়। দুজনে যখন কাছাকাছি ছিল এটা বুঝতে পেরে লিংলং তাড়াতাড়ি উঠে পড়ে। ইয়ানকিং বলে, তুমি কে আর তোমার ঝুড়িতে এত টাকা কেন? তুমি কি চোর? লিংলং বলে, আমি চুরি করিনি, তাছাড়া আপনি একজন অপরিচিত মানুষ, আপনাকে আমি এটা কেন বলবো? ইয়ানকিন তখন বলে, তুমি এতগুলো টাকা কোথায় ফেলে? তা যেহেতু বলবে না, তাহলে আমি অফিসারদের হাতে তোমাকে তুলে দিই। লিংলং তখন বলে, আমাকে অফিসিয়ালদের হাতে তুলে দিবেন না, এই টাকাগুলো আমার ছোট বোনকে সেভ করার জন্য। এরপর ইয়ানকিন ও লিংলং একটা ম্যানশনের সামনে আসে। ইয়ানকিন বলে, তোমার বোনের নাম কি? আমি ভিতরে গিয়ে তাকে নিয়ে আসছি। লিংলং ভিতরে যেতে নিষেধ করে। ইয়ানকিন বলে, সমস্যা নেই, আমি গিয়ে তোমার বোনকে বাঁচিয়ে নিয়ে আসবো। তার নাম কি সেটা বলো। লিংলং বলে, জিয়াওজু। ইয়ানকিন বলে, তোমার নাম কি? লিংলং বলে, আগে তুমি তাকে বের করে নিয়ে আসো, এরপর আমি আমার নাম বলবো। ইয়ানকিন তখন তার লোকেদের মধ্যে তংকে বলে লিংলংকে প্রোটেক্ট করতে। অন্য গার্ডদের নিয়ে সে ভিতরে চলে যায়। ম্যানশনের ভিতরে সিন দেখানো হয়। সেখানে অনেকগুলো গার্ড ছিল এবং তাদের মাস্টার কাউন্সিলর হুয়াংও ছিল। ইয়ানকিন উপর থেকে গার্ডদের মাস্টারকে ডাকে। লোকটি তখন বলে, তুমি কে, এখানে কেন? সে ক্রসবো দিয়ে ইয়ানকিনের উপর তীর ছুড়ে মারে। ইয়ানকিন তীরটা ধরে নিচে নেমে আসে। ইয়ানকিন বলে, তুমি ক্রসবো ব্যবহার করছো, এটা রাখা অনেক বড় অপরাধ। লোকটি তখন তার গার্ডদের বলে তাকে অ্যাটাক করতে। ইয়ানকিন গার্ডদের মেরে একসাথ করে ফেলে। গার্ডদের মাস্টারকে বলে, তোমার এখানে জিয়াওজু নামে একটা মেয়ে আছে, তাকে আমি নিয়ে যেতে এসেছি। মাস্টার বলে, আমার এখানে জিয়াহুয়া ও জিয়াইউ আছে, আপনি যাকে খুঁজছেন সে নামের কেউ নেই। ইয়ানকিন তখন বলে, তুমি স্বীকার করবে না সে এখানে আছে। সে তার গার্ডদের বলে লিংলং ও তংকে ভিতরে নিয়ে আসতে। গার্ডরা তংকে ধরে নিয়ে আসছিল। ইয়ানকিন তখন তংকে বলে, তোমার কি হয়েছে আর মেয়েটি কোথায়? তং বলে, আমি জানি না সে কোথায়, হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই, আমার কিছু মনে নেই। ইম্পেরিয়াল অফিসাররা এসে বলে, এখানে কি হচ্ছে? ইয়ানকিং বলে, এরা মেয়েদেরকে তুলে নিয়ে আসে আর তাদেরকে পাচার করে দেয়, চুরি করা মালামাল বিক্রি করে। এদের কাছে ক্রসবো আছে যেটা ব্যবহার করা নিষিদ্ধ, তাই এটা একটা অপরাধ। আমি তাদেরকে ধরেছি, কিন্তু ইম্পেরিয়াল গার্ড ওদের লোক ছিল, সে উল্টো ইয়ানকিনকে ধরতে আসে। ইয়ানকিন তখন সবাইকে মেরে একসাথ করে রাখে। ইম্পেরিয়াল গার্ড বলে, আপনার কাছে কোনো এভিডেন্স নেই, কাউন্সিলর হুয়াং সেটা করেছে, সে যেটা করেছে সে তার জন্য গিল্টি ফিল করছে, তাই আপনি আমাদেরকে ছেড়ে দিন। তখন সেখানে ইয়ান ম্যানশনের ফোর্থ ইয়ান মাস্টার আসে। সে বলে, অপরাধ সবসময় অপরাধ, সেটা বড় হোক বা ছোট, আইনের বাইরে কেউ যেতে পারবে না। তুমি কি তাদের অপরাধ ঢাকার চেষ্টা করতেছো? তুমি আইনের লোক হয়ে তোমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছো। ইয়ানকিন তখন তার সাথে এসে দুষ্টামি করতে থাকে। এটা ছিল ইয়ানকিনের চতুর্থ ভাই এসে ইয়ানকিনকে বলে, সেকেন্ড ব্রাদার, আমি তোমাকে নিতে শহরের গেটের বাইরে গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাকে পেলাম না। আমাকে যখন গার্ডরা এই ঘটনা রিপোর্ট করলো, তখনই আমি গেস করেছি এটা তুমি। কাউন্সিলর হুয়াং ও অফিসিয়াল বলে, ইনি আসলে ইয়ান ম্যানশনের সেকেন্ড ইয়াং মাস্টার। এদিকে লিংলং তার আঙ্কেলের সাথে দেখা করে, তার নিয়ে আসা টাকাগুলো তাকে দেয় আর বলে, আপনি যেমনটা বলেছেন আমি সেটাই নিয়ে এসেছি। আঙ্কেল বলে, তুমি অনেক কঠোর পরিশ্রম করছো এই বছরগুলোতে। আরেকটা কথা, তোমার মায়ের পুরনো অসুস্থতা আবার ফিরে এসেছে, প্যাটসিয়া ফিল খুব প্রয়োজন। লিংলং বলে, মা আমাকে এটা জানালো না কেন? আঙ্কেল বলে, সে বলেছে এটা ইউজলেস, ছোট কোনো বিষয়ের জন্য সব প্ল্যান নষ্ট করে দিতে পারবে না। এরপর সিন কাট হয়ে যায়। ইয়ানকিং এর বড় ভাইকে দেখানো হয়। সেখানে ইয়ানকিন আসে। সে ইয়ানকিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। বড় ভাই ইয়ানকিনকে বলে, তুমি আর্মিদের সাথে থাকো, সেখানে অনেক কিছু অর্জন করেছো। ইয়ানকিং বলে, বড় ভাই আপনি যদি আমাকে
আমাকে সাহায্য না করতেন তাহলে আমি কিছুই অর্জন করতে পারতাম না, তাই এগুলো বলবেন না। বড় ভাই বলে আমি কিছুদিন আগে একটা জেট পেন্ডেন্ট কিনেছি, সেটা দেখতে তোমার মায়ের জেট পেন্ডেন্টের মতো, তাই আমি তোমাকে এটা দিচ্ছি। জেট পেন্ডেন্টটা দেখে ইয়ানকিনের তার মায়ের কথা মনে পড়ছিল। সে বলে বড় ভাই আপনি এটা কোথায় থেকে কিনেছেন? তার বড় ভাই বলে এটা আমি একটা মেয়ের কাছ থেকে কিনেছিলাম, সে একটা টেম্পেলে থাকে, এখন সেখানে আছে কিনা আমি জানি না। ইয়ানকিন তখন মেয়েটাকে খোঁজার জন্য তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর বড় ভাইয়ের আসল ক্যারেক্টার দেখানো হয়। সে এমন ভান করে যেন সে ইয়ানকিনের অনেক বেশি কেয়ার করে, কিন্তু সে ইয়ানকিনকে তার রাইভাল মনে করে। সে বলে আমি ইয়ান ম্যানশনের বড় ছেলে, সে একজন ব্রোথ হলে সিঙ্গিং লেডির ছেলে, সে কিভাবে আমার সাথে কম্পিটিশন করতে পারে? থার্ড ব্রাদার মারা গেছে, ফোর্থ ব্রাদার মেয়েদের নিয়ে ফ্লার্ট করতে থাকে, সে একমাত্র আমার রাইভাল। সে তার গার্ডকে তার মায়ের জেটটা পেয়ে একবারও চেক করলো না এটা কি সত্যি নাকি মিথ্যা, সে এখনো আগের মতোই। এদিকে ইয়ানকিং তার গার্ডদের নিয়ে টেম্পেলে চলে আসে। ইয়ানকিং রুমে লুকিয়ে থাকে। লিংলং ও তার মেড রুমে আসে। অন্য আরেকজন মেড এসে একটা ধূপ দিয়ে যায়। লিংলং রুমে এসে বুঝতে পারে ওখানে কেউ আছে, তাই সে বাহানা দিয়ে বাইরে বের হয়ে যেতে থাকে। তখনই ইয়ানকিন এসে তাকে ধরে নেয়। ইয়ানকিন বলে তুমি অনেক চালাক, আমি ঘরে আসি তুমি বুঝতে পেরেছো, এখন যে কোনো এক্সকিউজ দিয়ে বের হয়ে যাচ্ছ। লিংলং বলে আপনি কে, আপনি কি চান আমার কাছে? আমি একজন দুর্বল লেডি, আমাকে ছেড়ে দিন। ইয়ানকিং বলে তোমাকে ছেড়ে দিলে তুমি এখন একটা সিন ক্রিয়েট করবে আর আমাকে ট্র্যাপে ফেলবে। তখন মেড আসে, ইয়ানকিন তাকে অজ্ঞান করে দেয়। তখন একে অপরের দিকে তাকায় আর এটা দেখে দুজনে বলে উঠে এটা তুমি? ইয়ানকিন বলে তোমার ভয় হচ্ছে না? তুমি আমাকে যেভাবে বোকা বানিয়েছো এটার রিভেঞ্জ নিব এখন। লিংলং বলে আমি কেন ভয় পাবো, আমি তোমাকে সাহায্য করেছি একজন অপরাধীকে ধরতে, এখন তুমি এখানে কেন? ইয়ানকিন জেট পেন্ডেন্টটা দেখিয়ে বলে তুমি কি এই পেন্ডেন্টটা বিক্রি করেছো? লিংলং বলে এটা আমি কখনো দেখিনি। ইয়ানকিন বলে এটা তুমি সত্যি দেখোনি আগে? আচ্ছা বাদ দাও, তুমি এখানে কেন? তুমি তো শহরের বাইরে যেতে চেয়েছিলে। লিংলং বলে সাউথেন চু থেকে আসা লোকজন এই টেম্পেলে আশ্রয় নেয়, তাই আমিও এই টেম্পেলে আশ্রয় নিয়েছি। কিন্তু হঠাৎ করে ইয়ানকিং অদ্ভুত আচরণ করতে থাকে। সে লিংলংকে হঠাৎ করে কিস করে দেয়। লিংলং তখন তার মাথায় একটা সুই ফুটিয়ে দেয়। ইয়ানকিন যখন নিজের হুঁশে ফিরে আসে লিংলং দুধটা চেক করে, এতে ফিজিক্যালি রিলেশনের জন্য উত্তেজনা বাড়ানোর পাউডার মিশানো ছিল। লিংলং বলে কেউ আমাদেরকে ট্র্যাপে ফেলতে চেয়েছে। ইয়ানকিনের তখন তার বড় ভাইয়ের কথা মনে পড়ে। সে বলে সে বলেছিল যে মেয়েটা এখানে থাকে। ইয়ানকিন বলে বড় ভাই তুমি আবারও আমার সাথে ট্রিক্স করেছো। লিংলং তার মেয়ে জিয়াও জিনকে উঠায়। টং এসে ইয়ানকিনকে বলে বাইরে ইম্পেরিয়াল গার্ডরা আসছে, মনে হয় কোনো এক ঝামেলা আছে। ইম্পেরিয়াল গার্ডরা ভিতরে আসতে চায়, তাওইস্ট তাদেরকে নিষেধ করছিল। টং বলে ইয়াং মাস্টার তাড়াতাড়ি চলুন আমরা পালিয়ে যাই। লিংলং বলে এখন তোমাদেরকে কেউ পালিয়ে যেতে দেখলে সমস্যা আরো বাড়বে, এতে করে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, তাই আমরা তাদের সাথে ট্রিক্স করব। গার্ডরা ভিতরে আসে, তখন সেখানে টং ও মেড ছিল। গার্ড বলে তোমরা কারা? টং বলে আমি বর্ডারের আর্মিদের একজন উলফ গার্ড। মেড টংকে টেনে বলে তুমি আমাকে মিথ্যে বলেছো, তুমি বলেছো রাজধানীর ধনী ফ্যামিলির ইয়াং মাস্টার, এখন তুমি একজন বর্ডারের গার্ড, তুমি মিথ্যেবাদী। তখন লিংলং এসে এমন ভান করে যে সে কিছুই জানে না। ইম্পেরিয়াল গার্ডরা তাকে দেখে বলে রাজকুমারী আপনি এখানে কেন? লিংলং বলে আমি একটু হাঁটতে এসেছিলাম, কিন্তু দুঃখিত আমার মেড এরকম কাজ করবে আমি বুঝতে পারিনি। গার্ড তখন লিংলং এর কাছ থেকে ক্ষমা চেয়ে তাড়াতাড়ি চলে যেতে থাকে। লিংলং তখন বলে আপনি তাকে অ্যারেস্ট করছেন না কেন? টং বলে এই তুমি তো এটা বলনি আগে। মেড তখন তাকে থাপ্পড় দিয়ে চুপ করিয়ে দেয়। গার্ডরা টংকে নিয়ে যাচ্ছিল। ইয়ানকিং এসে বলে আমার গার্ডকে কেন অ্যারেস্ট করেছো সেটা কি আমি জানতে পারি? সে ইম্পেরিয়াল গার্ডকে বলে এই তুমি তো বড় ভাইয়ের কথা শুনে চলো, এখন তুমি একজন অফিসিয়াল হয়ে গেছো তাই না? গার্ড বলে সে মেয়েদের সাথে খারাপ আচরণ করছিল। গার্ড বয়ে বলে এটা একটা ভুল বুঝাবুঝি, তাই আমি তাকে ছেড়ে দিচ্ছি। ইয়ানকিন বলে যেহেতু তোমার মিস্টেক হয়েছে তাই তার জন্য তোমাকে কিছু শিক্ষা দিতে হবে। সে তখন তার গার্ডদের ইশারা করে, এতে করে গার্ডরা
গার্ডরা তাকে মারতে থাকে। ইয়ানকিনের এক গার্ড বলে এখন অনেক হয়েছে, থামতে বলুন। লিংলং জানালা দিয়ে গার্ডকে মারার এই দৃশ্যটা দেখে। পরের দিন সকালে ইয়ানকিন টেম্পেলে এসে লিংলংকে খুঁজতে থাকে। টেম্পেলের লোক বলে সে চলে গেছে কাল রাতে। ইয়ানকিন বলে তারা কোথায় থাকতে পারে। টেম্পেলের লোকটি বলে আমরা অতিথিদের কখনো পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করি না। এরপরে দৃশ্যে দেখানো হয় ইয়ান ম্যানশন। তিন ভাইকে একসাথে দাঁড় করিয়ে তাদের বাবা বকতে থাকে। সে ইয়ানকিনকে বলে তুমি শহরে ফিরে এসেছো মাত্র একদিন হলো, এসেই তুমি ঝামেলা শুরু করে দিয়েছো। ইয়ানকিন বলে বাবা আমি শুধু তাদেরকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু তারা এরকম আচরণ করবে আমি ভাবতে পারিনি। সে তার বড় ভাইকে বলে জং ফ্যামিলির থার্ড ছেলে ঠিক আছে। বড় ভাই বলে তার শুধু একটা পা ভেঙে গেছে, এখনো মারা যায়নি। ইয়ানকিন বলে তাহলে আমি আমার গার্ডদের নিয়ে তাকে আবারও দেখতে যাই। ইয়ানকিনের বাবা এতে নিষেধ করে। সে বলে তোমার বড় ভাই যাবে। ইয়ানকিন তার বড় ভাইকে ট্রিস করে বলে আমি হলে আমার গার্ডের জন্য কিছু টাকা ও উপহার পাঠাতাম। বড় ভাই তুমি যেহেতু ঝামেলাটা সৃষ্টি করেছো এটার সমাধান তুমিই করো। তাদের বাবা বলে সে আবার কি করেছে। বড় ভাই কথা ঘুরিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ইয়ানকিন তার ফ্রোথ বাদারকে বলে আজকে থেকে বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক খারাপ হয়ে যাবে। আমরা যদি ফাইট করতে থাকি এটা দেখে বাবা অনেক রেগে যাবে। আমি ঠিক করেছি আমি আবার বর্ডার ক্যাম্পে ফিরে যাব। ফ্রোথ বাদার বলে আমি মাকে বলে দিয়েছি সে যেন তোমার ঘরটা পরিষ্কার করে রাখে। ইয়ানকিন পাশে তাকিয়ে লিংলংকে দেখতে পায়। সে তার ভাইকে বলে এটাকে। ফ্রোথ বাদার বলে আমি তোমাকে চিঠিতে এর কথা অনেকবার বলেছি। সে সাউথ চু এর রাজকুমারী। সাউথ চু 2 বছর আগে যুদ্ধে হেরে যাওয়ায় তাকে এখানে হোস্টেস হিসাবে পাঠিয়েছে। সে তার রাজ্যে কোল্ড ফ্যালিসে বড় হয়ে উঠেছে। ইয়ানকিন বলে চলো তার সাথে পরিচিত হই। ফ্রোথ বাদার এসে লিংলংকে ডাকে। লিংলং পাশে ইয়ানকিনকে দেখে বলে এটা আবার সে। লিংলং জিজ্ঞাসা করে এটাকে। তখন ম্যাডাম ইয়ান বলে এটা আমাদের সেকেন্ড ইয়াং মাস্টার, সে মাত্র বর্ডার আর্মি ক্যাম্প থেকে ফিরে এসেছে। ইয়ানকিন তখন লিংলংকে টিস করে বলে মা আমার মনে হয় আমি তাকে কোথাও দেখেছি। লিংলং তখন বলে আমাদের যদি আগে দেখা হতো এটা আমার জন্য অনেক সম্মানের হতো। এরপর সে চলে যেতে থাকে আর বলে সে সত্যি আমাকে তাড়া করছে। ইয়ানকিন বলে তুমি শুধু অ্যাক্টিং করতে থাকো, তোমার সাথে বড় ভাইয়ের কি সম্পর্ক আমি এটা খুঁজে বের করতেছি। ম্যাডাম ইয়ান বলে লিংলং অনেক ভালো মেয়ে, কিন্তু সে আমাদের শত্রু দেশের রাজকুমারী, তাই তোমরা কেউ তার সাথে খুব একটা মিশবে না, ঠিক আছে? ইয়ানকিন বলে ঠিক আছে। ইয়ানকিন তার ভাইকে বলে তুমি তো বলেছ রাজ্যে হোস্টেস থাকা অবস্থায় সে তোমার বন্ধু ছিল। ফ্রোথ বাদার বলে ঠিক বলেছ, লিংলং ও তার মা না থাকলে আমি এখানে জীবিত অবস্থায় ফিরে আসতে পারতাম না। এরপর ইয়ানকিন লিংলং এর ফ্যালিসের উপর নজর রাখতে থাকে। গার্ড বলে আপনি কেন তার উপর নজর রাখছেন? ইয়ানকিন বলে তুমি বুঝতে পেরেছ বড় ভাই কেন আমাকে তার সাথে ট্র্যাপে ফেলতে। সে শত্রু রাজ্যের মেয়ে, তার সাথে যে মিশবে তাকে শাস্তি পেতে হবে। সে একজন শিকারী নেকড়ে, সে নিজেকে সবার সামনে দুর্বল ও নিরীহ হওয়ার অ্যাক্টিং করে। গার্ড বলে আপনি তাকে শত্রু রাজ্যের স্পাই ভাবছেন। ইয়ানকিন বলে তুমি ঠিক বলেছ, সে যেরকম চালাক তার অনেক বুদ্ধি আছে। সে তার চারপাশের লোকজনকে যেরকম ইচ্ছা সেরকম বোকা বানিয়ে রাখতে পারে। মার্শাল আর্টের কথা বলতে গেলে সে অনেক ভালো, সে নিমিষে তোকে হারিয়ে দিয়েছে। আমি যদি সাউথ সুয়ের রাজা হতাম তাকে অবশ্যই এখানে স্পাই হিসাবে পাঠাতাম, না হলে আমি আফসোস করতাম। এরপর ক্যারেজ থেকে একটা মেয়ে নামে, এর নাম হলো ইউরো। তার সাথে বাবা আমার এঙ্গেজমেন্ট করে রেখেছে। গার্ড বলে সে অনেক সুন্দরী, আপনার সাথে মানাবে, আপনি তাকে দেখে ভয় পাচ্ছেন কেন? ইয়ানকিন বলে আমি তোমাকে এখন এটা ব্যাখ্যা করতে পারবো না। ইয়ানকিন গার্ডকে বলে আমি এখন প্যালেসের ভিতরে যাচ্ছি, পরে দেখা হবে। প্যালেসের ভিতরে শহরের সম্ভ্রান্ত ফ্যামিলির ইয়াং লেডিদেরকে দেখানো হয়। তারা লিংলংকে নিয়ে গসিপ করছিল, সেটা আবার উপর থেকে ইয়ানকিনও শুনছিল। লিংলং এসে ইয়াং লেডিদের গসিপ শুনছিল। সে সেখানে আসে এমন ভান করে যে সে কিছুই শুনতে পায়নি, তাদের সাথে নরমাল আচরণ করছিল। ইয়ানকিন এটা দেখে বলে সে অ্যাক্টিং করছে। লিংলং যেহেতু একজন ডাক্তার, তাই তার কাছে ইয়াং লেডিরা এসেছিল কিছু পারফিউম ও মেডিসিন নেওয়ার জন্য। কিছু পারফিউম মেড এনে দেয়। লিংলং তাদেরকে এটা লাগাতে বলে, তখন তারা লিংলংকে এটা লাগিয়ে দিতে বলে। লিংলং এর সাথে মেইডের মতো আচরণ করতে থাকে। তারা তাকে দিয়ে অনেক কাজ করাচ্ছিল। জিওজিন বলে তারা আপনাকে অপমান করতে চায়, কিন্তু তারা এটাই বুঝতে পারে না যে আপনি তাদেরকে বোকা বানিয়ে পারফিউম গুলো বিক্রি করেন। লিংলং বলে তারা যত বেশি এরকম আচরণ করবে এতেই আমাদের প্ল্যান তত বেশি বাস্তবায়িত হবে। সে বলে কথাগুলো চারপাশে ছড়িয়ে দাও আর পারফিউমের দাম দ্বিগুণ বাড়িয়ে
দাও। ইয়ানকিন উপর থেকে এসব শুনে পুরো হা হয়ে যায়। এ মেয়ে কতটা চালাক। সে লিংলং এর দিকে তাকিয়ে বলে তুমি খুব ইন্টারেস্টিং। ইয়ানকিন বাইরে এসে তার গার্ডকে বলে লিংলং এর বিষয়ে সবকিছু খোঁজ নিতে। তখন বড় ভাই তাড়াতাড়ি এসে ইয়ানকিনকে ভিতরে আসতে বলে। ইয়ানকিন ভিতরে আসে, সেখানে দেখতে পায় তাদের বাবা অনেক রেগে গেছে। তাদের বাবা বলে রয়্যাল ট্রিবিউট চুরি হয়েছে, মহারাজ যদি এ বিষয়ে জানতে পারে তিনি অনেক রেগে যাবেন, এতে আমাদের ফ্যামিলি রেপুটেশন কোথায় যাবে। সে বলে যে করে হোক এটা খুঁজে বের করতে হবে। তখন তার বড় ভাই বলে এটার ইনভেস্টিগেট করতে ইয়ানকিনকে দিলে কেমন হয়, সে তো আর্মিতে অনেক কিছু অর্জন করেছে, তাছাড়া সে সব সময় যে কোনো একটা উপায় বের করে ফেলে সমস্যা সমাধানের জন্য। ইয়ানকিন শুধু তাকিয়ে থাকে, কিছুই বলে না। তাদের বাবা বলে সে মাত্র ক্যাম্প থেকে ফিরে এসেছে, সে রাজধানীর কোনো কিছুর সাথে পরিচিত নয়, তাকে এই দায়িত্ব দিলে সে এটা ঠিকভাবে করতে পারবে না। বড় ভাই বলে সমস্যা নেই, আমি কোনো সমস্যা হলে তাকে হেল্প করব। সে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে বড় ভাই যেহেতু আপনি এত আশা নিয়ে আমার উপর এই দায়িত্বটা দিতে চেয়েছেন তাই আমি আপনাদেরকে হতাশ করব না। সে কেস ইনভেস্টিগেট করতে শুরু করে। সে তার গার্ডকে নিয়ে রয়্যাল ট্রিবিউটের ইনভেস্টিগেট করতে গিয়ে একটা শপের সামনে আসে। সে বলে রয়্যাল ট্রিবিউট শহরের বাইরে যায়নি, সেটা এখানে আছে। কিছুদিন আগে এই শপটা ওপেন করা হয়েছে, এদের একটা গুদামঘর আছে, আমার মনে হয় সেখানে রয়্যাল ট্রিবিউট লুকানো আছে। তখন সেখানে বড় ভাই তার গার্ডদের নিয়ে আসে। সে বলে ইয়ানকিন তুমি তো অনেক ফাস্ট, তুমি এত তাড়াতাড়ি চোরদেরকে ধরে ফেলেছ, যাই হোক বাকি কাজটা আমি করছি। ইয়ানকিন বলে কেসটা সমাধান করব আমি, তুমি তাদেরকে অ্যারেস্ট করে ক্রেডিটটা নিয়ে নিবে। বড় ভাই ইয়ানকিনকে বলে তুমি রাজধানীর বাইরে ছিলে তাই তুমি রাজধানীর আইনের সম্পর্কে পরিচিত নয়, আর তোমার গার্ডদেরও এ বিষয়ে কোনো ধারণা নেই, তাই আমি তোমাদেরকে হেল্প করছি। ইয়ানকিন বলে আপনি তো খুব দয়ালু। সে সামনের দিকে তাকিয়ে দেখে লিংলং ক্যারেজে করে কোথাও যাচ্ছে। সে তাড়াতাড়ি গার্ডদের নিয়ে তার পিছনে যায়। বড় ভাই তখন শপটাতে গিয়ে অ্যাটাক করে এবং রয়্যাল ট্রিবিউট খুঁজে বের করে, কিন্তু লিস্টের সাথে মিলিয়ে দেখে সেখানে একটা পদ নেই, সেটা ছিল উলফ টাইপের পুরনো যে বক্স। সে তাড়াতাড়ি শহরের গেট বন্ধ করে দিতে বলে কেউ যেন শহরের বাইরে যেতে না পারে, আর বলে কেউ যেন পালাতে না পারে। এদিকে মেড ও লিংলং শহরের থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু গেট বন্ধ থাকার কারণে তারা বের হতে পারছিল না। সে তার মেডকে বলে এগুলো ইউরো এর কাছে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি এখানে অপেক্ষা করছি। ইয়ানকিন এসে ক্যারেজে উঠে পড়ে। লিংলং বলে আমি কোন রকমের ঝামেলা চাই না, শেষবার আমি টেম্পেলে তোমাকে হেল্প করেছি, আমাকে এখন যেতে দাও, বিরক্ত করবে না। ইয়ানকিন বলে তুমি তোমার গেট আপ চেঞ্জ করে কোথায় যাচ্ছ? লিংলং তাকে চলে যেতে বলে, সে যায় না। মেড এসে ক্যারেজে ইয়ানকিনকে দেখে। ইয়ানকিনকে লিংলং আবারও কিছু পাউডার দেয়। ইয়ানকিন আবারও ফ্লার্ট করতে থাকে। মেড বলে এখন তাকে নিয়ে আমরা কি করব? লিংলং বলে সে আমাকে অনেক বিরক্ত করেছে, তাই তাকে একটা শিক্ষা দিতে হবে। সে ক্যারেজের ড্রাইভারকে বলে একটা বোথ হলের সামনে নিয়ে যেতে। লিংলং ব্রোথ হলে লেডিকে এসে কিছু টাকা দেয় আর বলে মাঝ বয়সের লেডিদেরকে ইয়ানকিনকে সেবা করার জন্য পাঠাতে। ব্রোথ হলের লেডি বলে ঠিক আছে। লিংলং বলে তুমি যদি সেকেন্ড ইয়াং মাস্টারকে খুশি করতে পারো তাহলে আরো পুরস্কার পাবে। সে ইয়ানকিনকে রুমে যেতে বলে। ইয়ানকিন তাকে টেনে তার কাছে নিয়ে আসে, এতে লিংলং এর শরীর খারাপ হতে থাকে। মেড বলে আপনি ঠিক আছেন? লিংলং বলে ঠিক আছে, কিন্তু আমার এরকম হচ্ছে কেন এটা আমি বুঝতেছি না। তারা যখন ব্রোথ হলের গেটে আসে তারা দেখতে পায় ইয়ানকিনের গার্ড গুলো সেখানে ড্রিঙ্ক করছে এবং ইয়ানকিনের জন্য অপেক্ষা করছে। এদিকে ইয়ানকিনের গার্ডরা বলে ইয়াং মাস্টার এখনো কেন বের হয়ে আসছে না? টং বলে আমি গিয়ে ভিতরে চেক করে দেখি। এদিকে একজন লোকের হাতে আমরা জেড বক্সটি দেখতে পাই। সে বলে এটা উলফ লর্ডদের স্টোন পাওয়ার, নিশ্চয় উলফ লর্ড এখানে কাছাকাছি কোথাও আছে। সে কিছু লেডিদেরকে দেখে, সেখানে সু ফ্যামিলির ইয়াং লেডি ছিল। লেডি সু বলে নেক্সট মান্থে ইমপ্রেস ড্রাগনের জন্মদিন, লেডি লু আপনি আমাদেরকে ডান্স শেখান যাতে করে ইমপ্রেস ড্রাগনের জন্মদিনে আমরা ডান্স করতে পারি। লেডি লু বলে ঠিক আছে। এরপর সে ক্যারেজে চলে আসে। সে সেখানে লিংলংকে বসে থাকতে দেখে। লিংলং তাকে কিছু টাকা দেয়। লেডি লু বলে আপনি মনে হয় সাউথ সু এর রাজকুমারী। লিংলং বলে আপনি এখন আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে শহরের একটা নিরিবিলি গলিতে নিয়ে নামিয়ে দিন। গার্ডরা বাইরে থেকে আমাদেরকে ধরার জন্য বসে আছে। গার্ডরা বাইরে বসে ড্রিঙ্ক করছিল আর ইয়ানকিং এর জন্য অপেক্ষা করছিল। টং বলে আমি ভিতরে গিয়ে দেখছি ইয়াং মাস্টার এখনো কেন বের হচ্ছে না। এদিকে ইয়ানকিং কে দেখানো হয়
তাকে কিছু ব্রোথ হলের ওল্ডেস্ট লেডি সেবা করছিল। সে চিৎকার করে তাদেরকে থামতে বলে এবং দূরে থাকতে বলে। সে ব্রোথ হলের ওনারকে ডেকে বলে, সত্যটা বলো, এটা কে করতে বলেছে? ব্রোথ হলের ওনার বলে, আপনি তো এরকম লেডির কথা বলেছেন, ম্যাচিউর ও ট্যালেন্টেড। আমার ব্রোথ হলে তারাই আছে, তাই আমি তাদেরকে আপনার সেবার জন্য পাঠিয়েছি। সে অনেক রেগে যায় আর তাদেরকে বলে আজ রাতে কি হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। এদিকে লিংলং একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে তাড়াতাড়ি উঠে পড়ে। সে উঠে দেখে ঘরের জিনিসপত্র সব এলোমেলো। সে মেয়েটকে বলে কাল রাতে কি কিছু হয়েছে? মেয়েট বলে, আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে নেকড়ের মতো আচরণ করছিলেন, সবকিছু এদিকে ওইদিকে ফেলে দিলেন। মুরগি রাখা স্থানে গিয়ে সেখান থেকে একটা মুরগি নিয়ে রুফটপে বসে খেয়েছিলেন, এরপর এসে আবার ঘুমিয়ে পড়ে। লিংলং বলে, আমি একটা মুরগি খাওয়ার জন্য এত বড় ঝামেলা করেছি। সে মেয়েটকে বলে, কালকে কি পূর্ণিমার রাত ছিল? মেয়েট বলে না। তখন সে বলে, আমার 8 বছর বয়স থেকে এটা কখনো দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে কালকে এটা কেন হলো? যাই হোক, তুমি আমাকে আমার ফিল দাও। সে একটা ফিল খায় আর সে বলে, এটা যেন কেউ জানতে না পারে। এই সমস্যা কেন হয়েছে তা আমি খুঁজে বের করার চেষ্টা করব। ইয়ানকিনকে দেখানো হয় সে এসে গোসল করছিল। সে বলে, আমি তোমাকে ছাড়বো না লিংলং, এটার রিভেঞ্জ আমি নিয়েই ছাড়বো। গার্ডরা বলে, ইয়াং মাস্টার, আপনি প্রায় 2 ঘন্টা ধরে গোসল করছেন, এবার উঠে আসুন। টং তখন বলে, আমি গিয়ে আপনার পোশাকগুলো ধুয়ে নিয়ে আসছি। ইয়ানকিন বলে, এগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো ধোয়া অর্থহীন, তুমি এগুলো ফুরিয়ে ফেলো। এরপর ইয়ানকিন এসে লিংলং এর প্যালেসে লিংলংকে ডাকতে থাকে। মেড এসে বলে, ইয়াং লেডি এখন অসুস্থ, তিনি কারোর সাথে দেখা করতে পারবেন না। ইয়ানকিন জোর করছিল, তখন ম্যাডাম ইয়ান আসে। সে বলে, তুমি এখানে কি করছো? তুমি ওকে বুলি করতে পারো না, ও একজন রাজকুমারী, তাই ফিরে যাও। ম্যাডাম ইয়ান মেডকে বলে, আমি লিংলংকে দেখতে এসেছি, এবং সে ভিতরে চলে যায়। ফ্রোদ বাদার ইয়ানকিনকে বলে, ভাই লিংলং তোমাকে কি কোনো বিষয়ে বিরক্ত করেছে? করলে তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তাকে ক্ষমা করে দাও। ভিতরে ম্যাডাম ইয়ান আসছে এটা বুঝতে পেরে লিংলং তাড়াতাড়ি বিছানায় শুয়ে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে। ম্যাডাম এসে তার কপাল চেক করে। সে বলে, তোমার শরীর অনেক গরম, তুমি কি মেডিসিন নিয়েছো? লিংলং বলে, নিয়েছি। ম্যাডাম বলে, ইয়ানকিন কিছুদিন আগে মিলিটারি ক্যাম্প থেকে ফিরে এসেছে, সে হঠাৎ করে কেন তোমার পিছনে পড়ে আছে আর তোমাকে বিয়ের জন্য প্রপোজ করছে? লিংলং বলে, আমার মনে হয় আমি কোনোভাবে তাকে বিরক্ত করেছি তাই। ম্যাডাম ইয়ান বলে, তোমার অসুস্থতা কি বেশি হলে আমি ডাক্তারকে নিয়ে আসি? লিংলং বলে, এটার প্রয়োজন নেই, এটা আমার পুরনো রোগ, আমি কিছু ফিল নিয়েছি, ঠিক হয়ে যাবে, তাই চিন্তা করবেন না। তখন ম্যাডাম ইয়ান সেখান থেকে চলে যায়। মেড এসে বলে, আজকে ফ্রোদ ইয়াং মাস্টারের জন্য আমরা কোন রকমে বেঁচে গেছি। লিংলং বলে, ঠিক, ইয়ানকিন কিন্তু হাল ছাড়বে না, সে আমাদের পিছু করবে যত দ্রুত সম্ভব। এটার একটা সমাধান খুঁজে বের করতে হবে। সে তার রাজ্যের কিছু ডাক্তারকে ডাকতে বলে। সে বলে, সাউথ সুয়ের কোনো লোক এখানে দেখা যাচ্ছে না, ইয়ানকিন মনে হয় তাদের পিছনে পড়েছে এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছে। লেডি সু এসে লিংলংকে বলে, ইমপ্রেস ড্রাগনের জন্মদিনের অনুষ্ঠানে তাদেরকে তৈরি হওয়ার জন্য হেল্প করে। লিংলং বলে, ঠিক আছে। লিংলং মেডকে বলে, ইমপ্রেস ড্রাগনের জন্মদিন উপলক্ষে কিছুদিন আমি ইয়ানকিনের হাত থেকে বাঁচতে পারবো, তাই চলো আমরা এটা করি। এরপর সু ফ্যামিলির গার্ডেনে সবাইকে দেখানো হয়। সবাই প্র্যাকটিস করছিল কিভাবে অনুষ্ঠানে পারফর্ম করবে। তখন সেখানে ইয়ানকিন আসে। সে ইউরোর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল। সে লিংলংকে দেখে তার কাছে চলে আসে। লিংলং বিরক্ত হয়ে বলে, সে এখানেও চলে এসেছে। ইয়ানকিন লিংলং এর কাছে এসে বলে, তোমার নাকি শরীর খারাপ, তাহলে তুমি এখানে কি করছো? তোমার তো বিছানায় শুয়ে থাকা উচিত ছিল। লিংলং তখন পিছনে সরতেছিল, একটা ফুলের টবের সাথে ধাক্কা লেগে সে পড়ে যেতে থাকে। ইয়ানকিন তখন তাকে ও ফুলের টবটাকে ধরে নেয়। সে লিংলং এর সাথে ফ্লার্ট করছিল, সেটা আবার ইউরো এসে দেখে ফেলে। ইয়ানকিন তাড়াতাড়ি উঠে বলে, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আমি শুধু ফুলের টবটা বাঁচাতে চেয়েছি। ইয়ানকিন লিংলংকে ট্র্যাপে ফেলে চলে যায়। ইউরো রেগে লিংলং এর দিকে তাকিয়ে থাকে এবং তার দিকে তরোয়াল নিয়ে ছুটে আসে। সে তরোয়াল দিয়ে প্র্যাকটিস করতে থাকে। হঠাৎ করে তরোয়ালটা ফেলে দেয় এবং সে বলে, আমার পায়ে ব্যথা পেয়েছি, এবং অ্যাক্টিং করতে থাকে। সে লিংলংকে বলে তার পা মালিশ করে দিচ্ছে। সে লিংলং এর উপর অনেক জেলাস ছিল। লিংলং ইউরোকে বলে, বিরক্ত করার জন্য আমি দুঃখিত, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের
হেল্প করার। এদিকে ইয়ানকিং লিংলংকে ট্র্যাপে ফেলে সে অনেক এনজয় করছিল এবং তার গার্ডদের সাথে ড্রিঙ্ক করছিল। কিভাবে লিংলংকে ট্র্যাপে ফেলেছে সেটা বলতে থাকে আর অনেক ড্রিঙ্ক করতে থাকে। আমি এক ডিলে 2 পাখি শিকার করেছি, তাদের দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিয়েছি। লিংলং ইউরোকে অনেক বিরক্ত করেছে। ইউরো এটার রিভেঞ্জ অবশ্যই নিবে। টং বলে মাস্টার আপনার সাথে তার এঙ্গেজমেন্টের কি হবে? ইয়ানকিং বলে এটার কোনো মূল্যই নেই, আমি শুধু তাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছি যাতে করে লিংলং এর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর একজন কালো পোশাক পরা লোককে দেখানো হয়। সে তার গার্ডকে বলে তাকে খুঁজে বের করতে। সার্ভেন্ট বলে লেডি লু কিছুতে পারছে না, চারপাশে অনেক গার্ড। লেডি হুয়াং লিংলংকে অপমান করে গ্যারেজে উঠে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেউ একজন এসে তার মুখ চেপে ধরে নেয়। এরপর সিন কাট হয়ে যায়। সকালে ইয়ানকিং ও তার গার্ডরা গুদামে এসে দেখতে পায় লেডি হুয়াং এর ডেড বডি। তাকে কেউ অনেক টর্চার করেছে এবং মেরে ফেলেছে। তার গলায় নখের দাগ ছিল। গার্ড বলে এটা উর্ফদের আঁচড়ের দাগ। ইয়ানকিং তার বড় ভাইকে বলে এই কেসটা আমি ইনভেস্টিগেট করব। বড় ভাই বলে এটা মার্কুইস হুয়াং এর ফ্যামিলির সাথে জড়িত, তুমি রাজধানীতে ছিলে না, এটা যদি সমাধান করতে না পারো তাহলে অনেক সমস্যা হবে। তাছাড়া কেসটা খুব সিক্রেটলি ইনভেস্টিগেট করতে হবে, তুমি কি পারবে এটা করতে? ইয়ানকিং তখন তার বড় ভাইকে টিস করে বলে আপনাকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তখন তার বড় ভাই সেখান থেকে চলে যায়। ইয়ানকিং তার গার্ডদের বলে অপরাধী নিশ্চয় উলফ ট্রাইবের কেউ হবে, যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে হবে। সে তখন কেস ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। লেডি হুয়াং এর মেয়েদের কাছ থেকে ইয়ানকিং জানতে পারে শেষবার লিংলং এর সাথে লেডি হুয়াং এর কথা হয়েছে। সে তখন লিংলংকে দেখতে আসে। সার্ভেন্ট বলে তিনি এখনো অসুস্থ, কারোর সাথে দেখা করতে পারবেন না। ইয়ানকিং বলে আমি কেস ইনভেস্টিগেট করতে এসেছি। সার্ভেন্ট বলে আপনি যদি ম্যাডাম ইয়ানের সিগনেচার নিয়ে আসেন তাহলে আমি আপনাকে ভিতরে আসতে দিব, তাছাড়া আমি আপনাকে ভিতরে আসতে দিতে পারি না। ইয়ানকিং বলে ঠিক আছে। সে গার্ডদের বলে সে কি কাকতালীয় ভাবে অসুস্থ হয়ে পড়ে, যখনই আমি তার সাথে কথা বলতে আসি তখনই সে অসুস্থ হয়ে যায়। সে গার্ডদের বলে নিশ্চয় এতে তার কিছু সম্পর্ক আছে। তখন মেড পিছনের দরজা দিয়ে কিছু ডাক্তার নিয়ে যাচ্ছিল। ইয়ানকিং বলে সে অসুস্থ ঠিক আছে, কিন্তু ডাক্তারদের সামনের গেট দিয়ে না নিয়ে গিয়ে পিছনের দরজা দিয়ে কেন নিয়ে আসছে? নিশ্চয় কোনো ঝামেলা আছে। সে ঘরে এসে ডাক্তার ও লিংলং এর কথা শুনতে থাকে। সে বলে সে কি সত্যি অসুস্থ? এদিকে ডাক্তারকে সবটা খুলে বলার পর তারা বলে আমরা বুঝতে পারছি না কিভাবে আপনার এই সমস্যাটা সমাধান করব। আমরা এটা কিভাবে সমাধান করতে হয় তার উপায় জানি না, তাই এখন আমরা ফিরে যাচ্ছি। লিংলং তখন তাদেরকে বলে বিষয়টা সিক্রেট রাখতে, কেউ যেন জানতে না পারে। লিংলং মন খারাপ করে হাঁটছিল। ইয়ানকিং পিছন থেকে এসে তাকে টিস করতে থাকে। সে বলে তুমি যদি অসুস্থ হও তাহলে ডাক্তার দেখাও, এখানে কান্না কেন করছো? লিংলং বলে তুমি ঘরের ভিতর লুকিয়েছিলে কেন? বলে এটা বলে আগাতে যায়, কিন্তু সে হোঁচটকে ইয়ানকিং এর গায়ে পড়ে যায়। ইয়ানকিং এর গায়ে টাচ লাগায় তার শরীর আবারও খারাপ করতে থাকে। সে বলে সে যখনই আমাকে টাচ করে তখনই আমার এমন হয়। সে তখনই পানিতে পড়ে যায়। ইয়ানকিং তখন তাড়াতাড়ি তাকে উঠিয়ে নিয়ে আসে। সে লিংলংকে ডাকে কিন্তু সে উঠে না। তখন সে সিপিআর দিতে যায়। মেড এসে ইয়ানকিং কে বলে তুমি কি করছো? লিংলং তাড়াতাড়ি উঠে ইয়ানকিং কে একটা থাপ্পড় দেয়। মেড তখন ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। গার্ডরা এটা দেখে ইয়ানকিং কে টিস করছিল, বলে ইয়াং মাস্টার আপনি কি তার সাথে ফাইট করতে গিয়ে পানিতে পড়ে গেছেন? লিংলং কে মেড মেডিসিন দেয় আর বলে রেস্ট নিতে। লিংলং তখন শুয়ে পড়ে। সে আবারও ভিশন দেখতে থাকে। এবার মেয়েটার মুখটা দেখানো হয়। এটা ছিল লিংলং। তাকে তখন পুরো অন্যরকম লাগতেছিল। সে রেগে ইয়ানকিং এর দিকে তাকিয়ে থাকে। এদিকে কালো পোশাক পরা লোকটি একটা মহিলাকে টর্চার করছিল, কিন্তু কেউ একজন এসে তার গলায় আঁচড় দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সিন কাট হয়ে যায়। লিংলং এর ঘুম ভাঙে। সে সবকিছু ঠিকঠাক দেখতে পায়। সে মেয়েকে বলে কাল রাতে কিছু হয়েছে? মেড বলে না, আমি আপনাকে পাহারা দিয়েছি। সে তখন ঘরে আসে আর তার জুতার দিকে খেয়াল করে। সে সেখানে কিছু লাল কাদা লেগে থাকতে দেখতে পায়। তখন সে বলে এটা স্বপ্ন নয়, এটা সত্যি। এদিকে ইয়ানকিং আবারও কেস ইনভেস্টিগেট করছিল। তার গার্ডরা বলে এ মেয়েরও লেডি হুয়াং এর মতো আগে টর্চার করা হয়েছে, এরপর মারা হয়েছে। তার গলায় উলফদের অ্যাটাকের চিহ্ন রয়েছে। ইয়ানকিং মেয়েটার গলার চিহ্ন দেখে আর বলে এটা সাউথ সু এর সিক্রেট কৌশল, এটা নিশ্চয়ই লিংলং হবে। সে বাইরে এসে ক্লু খুঁজতে থাকে। সে দেওয়ালে একটা পায়ের চাপ দেখতে পায়। সে বলে আমি ঠিক বলেছিলাম। এরপর সে কিছু মহিলাদের সাথে ফ্লার্ট করছিল, যেটা দেখে গার্ড অবাক হয়ে তার দিকে তাকিয়ে
তাকিয়ে থাকে। ইয়ানকিং মহিলাদেরকে জিজ্ঞেস করে এখানে কি অস্বাভাবিক কিছু ঘটেছিল। লেডির গুলো বলতে থাকে ইদানিং কিছু অস্বাভাবিক হচ্ছে রাতের বেলায়। কেউ একজন হঠাৎ করে তাদের ঘরে ঢুকেছিল এবং তার নখের চাপগুলো অনেক ভয়ঙ্কর। সে তার গার্ডকে এসে বলে মহিলাগুলো বলছিল যে উলফরা অ্যাটাক। সে তার গার্ডকে এসে বলে তুমি ঠিক ছিলে, এটা উলফ অ্যাটাক করেছিল। এরপর সিন কাট হয়ে যায়। ইয়ানকিং লিংলংকে এসে রিপোর্ট দেয়। সে বলে আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়েছি, আজকে থেকে তুমি আমার সাথে কেস ইনভেস্টিগেট করতে সাহায্য করবে। লিংলং বলে আমার কেস সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কিভাবে সাহায্য করতে পারি। ইয়ানকিং বলে তুমি বুদ্ধিমতী, তাছাড়া তুমি লেডি ঝাও ও লেডি হুয়াং এর সাথে কাজ করেছিলে, তাই তোমার এটার দায়িত্ব নিতে হবে। লিংলং রেগে ইয়ানকিং এর দিকে তাকিয়ে বলে আমি তাদের সাথে কাজ করা ছেড়ে দিয়েছি, আপনি জানেন না। সে অ্যাক্টিং করতে থাকে, সে অনেক অসুস্থ, সে এখন বাইরে যেতে পারবে না। ইয়ানকিং বলে আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি। ইয়ানকিং বাধ্য করে তাকে কেস ইনভেস্টিগেট করতে। লিংলং বলে ঠিক আছে। সে ইয়ানকিং বলে কেসটা যেহেতু তুমি ইনভেস্টিগেট করবে, আমাকে হেল্প করবে, তাই তোমার প্রোটেকশনের জন্য আমার গার্ডদের তোমার প্যালেসে রেখে যাচ্ছি, আমার গার্ডরা তোমার প্যালেসটা পাহারা দিবে। লিংলং বলে তার প্রয়োজন নেই। লিংলং বলে তারা পাহারা দিবে না, গড় সার্চ করবে। ইয়ানকিন তাকে নিয়ে চলে যায়। মেড লিংলং এর সাথে আসতে চায় কিন্তু তং তাকে আটকে দেয়। তারা দুজনে রাস্তা দিয়ে হাঁটছিল। লিংলং বলে তুমি কেস ইনভেস্টিগেট করতে আসছো না রাস্তা দিয়ে হাঁটে কোনটা করতে এসেছো। ইয়ানকিং বলে এখানে দুজন লোক ছিল যাদের হঠাৎ করে কেউ অ্যাটাক করে মেরে ফেলেছে। লিংলং বলে তুমি কি এর পিছনে আমাকে সন্দেহ করছো। ইয়ানকিং বলে তুমি সাউথ সু এর রাজকুমারী, সেখানে কিছু সিক্রেট কৌশল দিয়ে তাদেরকে মারা হয়েছে, নিশ্চয় তুমি সাউথ সু এর সিক্রেট কৌশল জানো, তাই আমি তোমাকে তার জন্য নিয়ে এসেছি। লিংলং বলে আপনি তো আমাকে অনেক বেশি পারদর্শী মনে করেন তাই না। ইয়ানকিং তখন বলে তুমি বুদ্ধিমতী, তোমার অনেক বিষয়ে এক্সপিরিয়েন্স আছে যেগুলো দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, আমি তোমার প্রেমে পড়ে গেছি, তুমি খুব ইন্টারেস্টিং। লিংলং বলে টিস করছেন। ইয়ানকিং বলে না সত্যি বলছি। এদিকে গার্ডরা সার্চ করছিল, সেখানে তারা কাদা জুতো লিংলং এর জুতা দেখতে। গার্ড জুফেং সেটা লুকিয়ে নেয়। মেড এসে তাদেরকে বলে তোমাদের জন্য খাবার রেডি করেছি। গার্ডরা তখন খাবার খেতে চলে আসে কিন্তু খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে যায়। মেড এতে কিছু মিশিয়ে দিয়েছিল। মেড এসে ফোর্থ ইয়াং মাস্টারকে বলে রাজকুমারী বিপদে পড়েছে, প্লিজ আপনি তাকে হেল্প করেন। ফোর্থ ইয়াং মাস্টার বলে সে বলে চিন্তা করো না, সেকেন্ড ইয়াং মাস্টারের কাছে কোনো এভিডেন্স নেই। সে মেডকে বলে তুমি এখন ফিরে যাও আর এটা আমার উপরে ছেড়ে দাও। এদিকে লিয়াংলং ও ইয়ানকিং কে ইউরো দেখে ফেলে। সে তার গার্ডকে বলে তারা এখানে একসাথে কি করছে। গার্ড বলে ইয়ানকিং ও লিংলং একসাথে কেস ইনভেস্টিগেট করতেছে। এদিকে এরা একটা দোকানে এসেছিল খাবার খেতে। ইউরোকে দেখে ইয়ানকিং অনেক ভয় পেয়ে যায়। সে গার্ডকে বলে তাকে গিয়ে থামাও, এখন তুমি আমাকে বাঁচাও। সে এসে ইউরোকে বাধা দেয়। ইউরো রেগে তার সাথে ফাইট করতে থাকে। জুয়াওজু তলোয়ার বিদ্যায় অনেক পারদর্শী ছিল, সে সহজে ইউরোকে হারিয়ে দেয়। ইউরো তখন বলে আমি আজকে হার মেনেছি, আবারও তোমার সাথে ফাইট করব আর তোমার থেকে এটার রিভেঞ্জ নিব। জুয়াওজু বলে আমি এটার জন্য অপেক্ষা করব। ইউরো তখন সেখান থেকে রেগে চলে যায়। গার্ডকে দেখে মনে হচ্ছিল সে ইউরোর উপর ক্রাশ খেয়েছে, তার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে। ইয়ানকিং এর অন্য গার্ড এসে জুতাটা দেখায়। সে লিংলংকে বলে তুমি এত অ্যাক্টিং করতে পারো, আগে জানতাম না। তোমার মেড ইতিমধ্যে তোমার সহযোগীদের কাছে খবর পাঠিয়েছে তোমাকে হেল্প করার জন্য। লিংলং বলে আমি তোমাকে আগেই বলেছি, আগে এভিডেন্স নিয়ে আসো তারপর আমার সাথে কথা বলো। সে চলে যেতে চায়। ইয়ানকিন বলে তোমাকে কেস ইনভেস্টিগেট করার জন্য নিয়ে এসেছি, তুমি এটা সমাধান না করা পর্যন্ত যেতে পারবে না। সে রেগে বলে কি জানতে চাও বলো। ইয়ানকিন বলে লেডি হুয়াং ও লেডি জাও এর দুজনে তোমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কেন। লিংলং বলে লেডি ঝাও অসুস্থ ছিল, তাই সে আমাকে তার ট্রিটমেন্টের জন্য ডেকেছিল, কিন্তু আমি তাকে রিজেক্ট করে দিয়েছিলাম। লেডি হুয়া সে আমার কাছে এসেছে, কিন্তু এটা সিক্রেট, আমি তোমাকে এখন বলতে পারবো না। তুমি যদি জানতে চাও তাহলে আমাকে লেডি সু এর সাথে দেখা করিয়ে দাও, না হলে আমি তোমাকে কিছুই বলবো না। ইয়ানকিন তখন লেডি সু এর সাথে দেখা করতে নিয়ে
আসে। মেড এসে তাদেরকে অপেক্ষা করতে বলে। হঠাৎ কিছু একটা ভাঙা শব্দ আসে। ইয়ানকিন লিংলংকে বলে তুমি কি কোনো শব্দ শুনেছ? সে তাড়াতাড়ি কি হয়েছে এটা দেখার জন্য বাইরে চলে আসে। দরজা ভেঙে রুমে আসে। সে সেখানে একজন গার্ডকে দেখে যে লেডি সু এর উপর অ্যাটাক করেছিল। লেডি সুকে বাঁচাতে গিয়ে তার গার্ড আহত হয়েছে আর কালো পোশাকের গার্ডটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ইয়ানকিন তার পিছু করতে থাকে। হঠাৎ করে তাকে হারিয়ে ফেলে। ইয়ানকিনের গার্ডরা তাড়াতাড়ি চলে আসে। সে তার গার্ডদেরকে বলে তোমরা কি ওকে দেখেছো এখান দিয়ে যেতে? তারা বলে আমরা তো কাউকে দেখিনি। ভিতরে লিংলং লেডি সু এর গার্ডের আগাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। সে মিসেস সুকে বলে কি হয়েছে? মিসেস সু বলে হঠাৎ করে কালো পোশাকের গার্ডটা আমাদের উপর অ্যাটাক করে দেয়। তখন সেখানে গার্ড এসে আমাকে বাঁচিয়ে নেয়। ইয়ানকিন লেডি সু এর গার্ডকে জিজ্ঞাসা করে লোকটির হাতে কি উলফদের নখের মতো ছিল কিনা। গার্ড বলে আমি ঠিক খেয়াল করে পারিনি, তবে আঘাতের আঁচড় দেখে বোঝা যায় এটা নখেরই আঁচড় ছিল। ইয়ানকিন লিংলংকে বলে তুমি এটা আমাকে বলনি কেন? লিংলং বলে আমি তো একজন ডাক্তার, আমি পোস্টমর্টেমের পরীক্ষক নয়। ইয়ানকিন বলে তুমি বলেছ লেডি সু এর কাছে নিয়ে আসলে তুমি আমাকে লেডি হুয়াং এর সিক্রেট বলবে, এখন সেটা বলো। লিংলং বলে লেডি হুয়া আমার কাছে একটা পয়জন চেয়েছিল, যেটা কারোর উপর প্রয়োগ করলে সে বুঝতে পারবে না তাকে পয়জন দেওয়া হয়েছে। লিংলং বলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে এটা কেন নিয়েছে। তখন লেডি হুয়াং বলে তুমি জানলে সমস্যা নেই, আমি এটা তোমাকে বলছি। লেডি সু আমার রাইভাল, যে করে হক লেডি সু এর উপরে যেতে হবে আমাকে। ইয়ানকিন বলে তুমি কি তাকে পয়জনটা দিয়েছিলে? লিংলং বলে দিয়েছিলাম। সে বলে আমি কিছুদিন আগে লেডি সু এর জন্য মেডিসিন পাঠিয়েছিলাম, আমি সেখানে অ্যান্টিডোটও দিয়ে দিয়েছি। গার্ড বলে এটা ঠিক, লেডি সু কিছুদিন আগে মেডিসিনটা নিয়েছিল, সে এটাতে অনেক ভালো বোধ করছিল। তাকে কে মারলো? লিংলং বলে রাতে লেডি ঝাও এর মেড এসে আমাকে ডাক। লেডি ঝাও এর গলায় সমস্যা হয়েছিল, এটা চিকিৎসা করে মনে হয় পয়জনটা তার উপর কেউ অ্যাপ্লাই করেছিল, যার কারণে তার মৃত্যু হয়ে গেছে। ইয়ানকিন তখন বলে তুমি বলবে এটা আমি বিশ্বাস করে নিব তাই না? লিংলং তখন সেখান থেকে চলে যেতে চায়। ইয়ানকিন বলে একদম না, লেডি হুয়াং ও লেডি ঝাও এর উপর অ্যাটাক করা হয়েছিল, এটা নিশ্চয় ইমপ্রেস ড্রাগনের জন্মদিনের অনুষ্ঠানের সাথে কিছু রিলেটেড। লেডি সু তখন বলে যদি ইমপ্রেস ড্রাগনের অনুষ্ঠানের সাথে এটা জড়িত থাকে তাহলে এখন ইউরো ও তার গার্ড বিপদে আছে। ইয়ানকিন বলে সবাইকে এখানে একসাথে ডাকতে, যাতে করে সকলে একে অপরকে প্রোটেক্ট করতে পারে। ইয়ানকিন বলে তারা যেন কোনো রকম মেড নিয়ে না আসে, আমার গার্ডরা প্যালেস পাহারা দিবে এবং সবাইকে প্রোটেক্ট করবে। ইউরোকে গার্ড এসে বলে তাকে লেডি সু প্যালেসে যেতে বলা হয়েছে। ইউরো তার মেডদেরকে নিয়ে যেতে চায়, কিন্তু গার্ড তাকে বলে ইয়ানকিন বলেছে শুধু আপনাকে যেতে, মেড নিয়ে যেতে পারবেন না। গার্ড তাকে বুঝাতে চায়, সে বুঝে না। সে বলে আমি ইয়ানকিনের সাথে কথা বলছি। এটা শুনে ইয়ানকিন অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার গার্ডকে ধাক্কা দিয়ে সামনে বের করে দেয় আর বলে তাকে এখন বাঁচিয়ে নিতে। ইউরো তাকে দেখে বলে এটা আবার তুমি? ইয়ানকিন কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই, সে কেন মেয়েদেরকে আনতে দিচ্ছে না? আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাকে কে প্রোটেক্ট করবে? তুমি কি আমাকে প্রোটেক্ট করবে? জুয়াজু বলে অবশ্যই আমি তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে সে রেগে তার সার্ভেন্টদের চলে যেতে বলে। সে বলে জুয়াজু এখন তুমি আমাকে সাহায্য করো। ইয়ানকিন ও তং তাকে তাড়াতাড়ি সাহায্য করতে বলে। জুয়াজু বাধ্য হয়ে তাকে সাহায্য করে আর ইয়ানকিনের দিকে রেগে তাকিয়ে থাকে। ইয়ানকিন তার গার্ডকে বলে কালো পোশাকের পরা লোকটি মিসেস সু এর কোনো সার্ভেন্ট হবে, সবার উপরে ভালো করে নজর রাখবে, বিশেষ করে লিংলং এর উপরে। সে উলফের আঁচড় দেখেও না দেখার অ্যাক্টিং করছিল, নিশ্চয় এটার সাথে উলফ টাইপের কিছু সংযোগ আছে। কালো পোশাকের লোকটি ও তার মাস্টারকে দেখানো হয়। সে বলে মাস্টার আমি অনেক চেষ্টা করেছি তার সাথে কথা বলার, মনে হচ্ছে সে আমাদেরকে সাহায্য করতে পারবে না। মাস্টার বলে তার পরিচয় যে প্রকাশ পায়নি এটাই অনেক, তার পরিচয় যদি প্রকাশ পেত তাহলে আমরা অনেক সমস্যায় পড়তাম। গার্ড বলে আমি আমার দায়িত্ব পালন ব্যর্থ হয়েছি। মাস্টার বলে এতে সমস্যা নেই, এটা তাদের উপর আবারও অ্যাটাক করো। সে তাড়াতাড়ি তার দল নিয়ে অ্যাটাক করতে শুরু করে। সে প্যালেসে এসে কিছু ধোঁয়া ছড়িয়ে দেয়, এতে সকালে অজ্ঞান হয়ে যায়। ইয়ানকিন বাইরে এসে দেখে কিন্তু কিছুই বুঝতে পারে না। লিংলং এসে তাকে ধরে। ইয়ানকিন কালো পোশাকের লোকটি ভেবে তার উপর অ্যাটাক করে। লিংলং এর পায়ে অনেক ব্যথা লাগে। লিংলং বলে আমি আর পারছি না, সে একটা পিল খেয়ে নে। ইয়ানকিন বলে তুমি আগে থেকে অ্যান্টিডোট খেয়ে নিচ্ছ। লিংলং বলে আমি ধোয়াতে থাকতে পারি না, তাই আমি এটা নিচ্ছি। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এমন পরিস্থিতিতে আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতে হবে। ইয়ানকিন বলে আমি যদি তোমাকে বিশ্বাস না করি। লিংলং বলে তাহলে আমরা এখানে সবাই মারা যাব। ইয়ানকিনও তখন একটা পিল খেয়ে নেয়
এবং সে সবাইকে গিয়ে অ্যান্টিডোট দিতে থাকে। জুয়াজু কালো পোশাকের লোকদের সাথে ফাইট করছিল, তারও শরীর খারাপ করতেছিল। টং এসে তাকে অ্যান্টিডোট দেয়। এরপর সবাই মিলে প্ল্যান করে কে কাকে খুঁজবে। সে লিংলংকে কোলে তুলে হল রুমে নিয়ে আসে, তারপর তার পা ঠিক করে দেয়। জুয়াজু গিয়ে ইউরোকে নিয়ে আসে। সে সবাইকে জিজ্ঞেস করে লেডি সুকে খুঁজে পেয়েছে কিনা। টং তখন লেডি সুকে নিয়ে আসে। সে অনেক ভয়ে ছিল। অন্য গার্ড এসে বলে লেডি লুকে কোথাও খুঁজে পাচ্ছি না, সে কোথাও নেই। ইউরো বলে আমি তাকে খুঁজতে যাচ্ছি। সে বাইরে এসে দেখতে থাকে একটা গার্ড দৌড়াচ্ছিল। সে তাকে পিছু করে, কিন্তু পিছনে কিছু একটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। ইয়ানকিন ও জুয়াজু এসে তাকে নিয়ে যায়। লিংলং তাকে চেক করে এবং তাকে কিছু মেডিসিন দেয়। ইয়ানকিন তার গার্ডকে বলে লেডি লু ফিরে এসেছে কিনা দেখতে। জুয়াজু ও টংকে উঠানে চেক করতে বলে। লেডি সু বলে তোমরা কি স্টাডি রুমে দেখেছো? তারা বলে না। ইয়ানকিন বলে আমি গিয়ে দেখছি। তারা যখনই স্টাডি রুমে আসে সেখানে দেখতে পায় লেডি লুকে সে লোকটা জেট বক্সটি দেখাচ্ছিল। ইয়ানকিন বলে এটা তুমি। লোকটা তখন পালিয়ে যেতে থাকে। ইয়ানকিন তার পিছনে তাড়া করছিল। অনেকগুলো গার্ড এসে তার উপর অ্যাটাক করে দেয়। লোকটি তখন পালিয়ে যায়। ইয়ানকিন লেডিকে জিজ্ঞাসা করে সে কেন আপনার উপর অ্যাটাক করেছে। লেডি বলে সে একটি জেট বক্স দেখাচ্ছে, আমি যদি পাথরটাকে জ্বালাতে পারি তাহলে সে আমাকে বাঁচতে দিবে, না হয় সে আমাকে মেরে ফেলবে। ইয়ানকিন বলে জেট পাথরের বক্স। সে বলেছে আমার মধ্যে উল্ফদের শক্তি নেই। সে অনেক প্যানিক করছিল। ইয়ানকিন তার গার্ডদের বলে তাকে রুমে ফিরিয়ে দিতে। সে লিংলংকে ধন্যবাদ জানায় আজকে তাকে হেল্প করার জন্য। ইয়ানকিন যেহেতু তাকে অ্যাটাক করেছিল সে একটু রেগেছিল। সে বলে এটার দরকার নেই। সে বাইরে আসে, চাঁদের দিকে তাকায়, তখনই তার শরীর আবারও খারাপ ছিল। ইয়ানকিন এসে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলে না। ইয়ানকিন কালো পোশাকের লোকটিকে টর্চার করছিল। তখন লোকটি বলে আমরা শুধু আমাদের উল্ফ লর্ডকে খুঁজতে এসেছি, অন্য কিছু করতে না। সে ইয়ানকিনকে অ্যাটাক করতে চায়। ইয়ানকিন তখন তাকে অজ্ঞান করে দেয়। টং তখন তার বুক চেক করে। সে বলে এ একজন সার্ভাইভার। ইয়ানকিন বলে এটা আবার কি? তখন টং বলে আপনি শহরের বাইরে ছিলেন, তাই আপনি এসব সম্পর্কে জানেন না। এরা হলো উল্ফ টাইপের। তারা এমন কিছু নিষিদ্ধ কাজ করে যার কারণে তাদের রাজা তাদেরকে উল্ফ টাইপ থেকে বের করে দেয়। তখন তারা টাকার বিনিময়ে সবকিছু করে এবং নিজেদেরকে টিকে রাখার জন্য সার্ভাইভ করতে থাকে। ইয়ানকিন তখন বলে অবাক হওয়ার কিছু নেই, তারা উল্ফ লর্ডের খোঁজ করছে। তাছাড়া যার কাছে জেট পাথরের বক্সটি আছে সে হলো এদের লিডার। এদিকে লিংলং ফিল নেই, তারপরেও তার খারাপ লাগছিল। একজন সার্ভেন্ট এসে তাকে কিছু খাবার দেয়। লিংলং যখনই খাবারগুলো খুলে তখনই আবারও তার মাথা ব্যথা করতে শুরু করে। সে অন্যরকম হয়ে যায়। ইয়ানকিন এসে তাকে ডাকে, তার কোনো সাড়া না পেয়ে সে ভিতরে আসতে চায়। তখনই সে বের হয়ে আসে আর ইয়ানকিনকে অ্যাটাক করতে থাকে। ইয়ানকিন তখন নিজেকে প্রোটেক্ট করছিল। সে সুযোগ বুঝে লিংলংকে ধরে নেয়। সে লিংলংকে বলে তোমার কি হয়েছে? তখন লিংলং বলে কে লিংলং? আমি ল্যাং ইনিন, আমাকে সে জিনিসটা ফেরত দাও। ইয়ানকিন বলে কোন জিনিসটা? সে বলে আমি জানি না। সে আবারও ইয়ানকিন এর উপর অ্যাটাক করতে থাকে। ইয়ানকিন তাকে অজ্ঞান করে দেয়। সে পাশে থাকা নোকের আসরের দিকে তাকায় আর অবাক হয়ে যায় আর লিংলং এর দিকে তাকিয়ে থাকে। সে লিংলংকে রুমে নিয়ে আসে এবং তার হাতগুলো বেঁধে রাখে। জুয়ানজু এসে বলে দেওয়ালের জুতা চাপের সাথে এই জুতাগুলো মিলিয়ে গিয়েছে। টংকে বলে তুমি বলেছো যে একজন সার্ভাইভার উল্ফ ট্রাইবের ট্যাটু থাকে না। টং বলে হ্যাঁ, তাদের রাজা তাদের কাছ থেকে ট্যাটু নিয়ে ফেলে, উল্ফ ট্রাইব থেকে বের করে দেয়। সে তখন লিংলং এর বুক চেক করে। টং সেটা দেখে বলে সেও একজন সার্ভাইভার। তখন সে বলে কালো পোশাকের গার্ডের যে মেয়েটার কথা বলেছে এটা কি সে? এরপর সিন কাট হয়ে যায়। বড় ভাইয়ের সার্ভেন্ট এসে তাকে বলে সেকেন্ড ইয়াং মাস্টার কেসটা সলভ করে ফেলেছে। সে খুনিকে বের করে ফেলেছে, খুনিকে ধরতে পেরেছে। এটা নাকি প্রিন্সেস লিংলং। বড় ভাই বলে আমি তাকে ট্র্যাপে ফেলতে চেয়েছি, কিন্তু সে এটা থেকে খুব সহজে বের হয়ে আসছে। এখন তাকে আমার ক্রেডিট দেওয়া লাগবে। ইয়ানকিন কালকে রাতের কথা চিন্তা করছিল, লিংলং তাকে কিভাবে সাহায্য করছিল। এটা মনে করে তার মন অনেক খারাপ হয়ে যায়। টং ও জুফেন খাবার নিয়ে এসেছিল। তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। সে টংকে বলে আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। তাকে 16 বছর ধরে কোল্ড প্যালেসে বন্দি করে রাখা হয়েছিল। 2 বছর আগে তাকে হোস্টেজ হিসাবে এখানে পাঠানো হয়েছে। সে অনেক অত্যাচার সহ্য করেছে। তার যদি উল্ফ লর্ডের শক্তি থাকতো তাহলে সে অবশ্যই এগুলো সহ্য করতো না। সে সবার কাছ থেকে রিভেঞ্জ নিত। টং বলে সে উল্ফ টাইপের সিক্রেট কৌশল জানে। সে বিষাক্ত ধোঁয়ার ব্যবহার জানে। সে যদি নিষিদ্ধ কাজ না করতো তাহলে তাকে উল্ফ ট্রাইব থেকে বের করে দেওয়া হতো।
হতো না। সে এগুলো কেন করছে আর কার হয়ে কাজ করছে এটা বের করতে হবে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করছি, তাকে অনেক টর্চার করব যাতে সে সত্যি কথাটা বলে। তখন জুয়ানজু বলে, তুমি কি একজন ছেলে হয়ে একটা মেয়ের উপর টর্চার করবে? এটা করা উচিত নয়। টং তখন ইয়ানকিনকে অনেক প্রশ্ন করতে থাকে, সে কি লিংলংকে অফিসিয়ালদের হাতে তুলে দিবে কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করছিল। ইয়ানকিন অনেক বিরক্ত হয়ে যায় এবং সে বাইরে বের হয়ে চলে আসে। আর এর মাধ্যমে এই পার্টটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লেগেছে তা জানিও। পরের পার্টগুলো দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।